মুম্বাই, স্বপ্নের শহর। রোজ হাজার হাজার মানুষ এই শহরে পা রাখে তার স্বপ্নটাকে সত্যি করার জন্য। তবে আমি এই শহরে পা রাখলাম একটা কাজের খোঁজে। শুরু থেকেই বলি, আমি সাক্ষ্য। আমি ছোট থেকেই পড়াশোনায় যাকে বলে বিদ্যার সাগর, তাই মাধ্যমিকে 3 বার আর উচ্চ মাধ্যমিকে 2 বার ডাব্বা মেরে TTUP ডিগ্রিটা অর্জন করেছি। TTUP বুঝলেন না তাই তো? TTUP মানে হচ্ছে টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাস। তো তারপর বাবা বেশ ভদ্রভাবে আমার গালে হাত রেখে বোঝালেন, বললেন, বেয়াদব ছেলে, এতগুলো বছর ধরে আমার টাকাগুলো ধ্বংস করেছে। আমার তো সন্দেহ হয় তুই আমাদের ছেলে তো। এই সর্বাণী, আমাদের ছেলে তো। ব্যাস, তারপর আর কলেজের মুখ দেখা হলো না। এদিক ওদিক একটা কাজ খুঁজতে থাকলাম। সে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা হলো। সেই কাজ খুঁজতে খুঁজতে এখন মুম্বাইতে। যাক, চলে তো এলাম, কিন্তু কিছুই চিনি না এখানে। হিন্দিটাও জানি হালকা পাতলা, ওই শাহরুখ খানের কোই মিল গয়া সিনেমা দেখে শিখেছি। ও না না, ওটা ঋত্বিক রোশন করেছিল তাই না? এই একটা আমার বড় রোগ, কিছুই মনে থাকে না। সবাই বলে বাদাম খেতে, কিন্তু ওই ভুবন কাকুর কাঁচা বাদাম গানের পর থেকে বাদামের যা দাম, যাকে আমার ভুলোমনি ভালো। বেশ বেলা পর্যন্ত ঘোরাঘুরির পর একটা হোটেলে ওয়েটারের কাজ পেলাম। মাইনে শুরুতেই 12,000। কিন্তু সমস্যা হলো এখন থাকবো কোথায়? একা মানুষ। অনেক খোঁজাখুঁজি করেও একটা থাকার জায়গা জোগাড় করতে পারলাম না। শেষমেশ হোটেলের মালিক বললেন, আর কি করা যাবে, যে কদিন ঘর পাচ্ছ না রাতে হোটেলেই থেকে যেও, তবে বেশি দিন অ্যালাউ করবো না কিন্তু। যত জলদি পারো ঘর খোঁজো। 2-3 দিন কেটে গেল। সকালের দিকে হোটেলে তেমন কাজের চাপ থাকে না। দুপুর 12টা থেকে রাত 11টা, এই 11 ঘন্টা হলো কাজের সময়। দুপুরে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক আর সন্ধ্যায় 15 মিনিট টি ব্রেক। হোটেলের সামনেই রাস্তার ওপারে একটা বাঙালি চায়ের দোকান। দোকানের লোকটাও বাঙালি। এই 2 দিনের পরিচয়ে বেশ ভালোই খাতির হয়েছে। আমি গেলেই ডেকে বলে, কে সাক্ষ্যবাবু, আজ কাজের কেমন চাপ, দুপুরে খেলে কি? আমিও কাকা বলে সম্বোধন করে একটু কথাবার্তা বলেই চলে আসি। সেদিন সন্ধ্যায় চা খাচ্ছি, এমন সময় সামনের বেঞ্চে বসে থাকা 2 ভদ্রলোকের কথা কানে এলো। सुना है गणपत राव अपना वो फ्लैट भाड़े में देगा? क्यों? उस फ्लैट में तो एक फैमिली रहता था। भाग गया? उस फ्लैट में कौन रहेगा? আমি লাফিয়ে উঠে বললাম, मैं रहूंगा। तुम कौन हो? আমি সাক্ষ্য রায়। তারপর তাদের কাছ থেকে গণপত রাওয়ের ঠিকানা নিয়ে গেলাম কথা বলতে। খুব সহজেই ফ্ল্যাটটা ভাড়া পেয়ে গেলাম, তাও মাত্র 5,000 টাকা মান্থলি দিতে হবে, যাকে বলে একেবারে সোনায় সোহাগা। ফ্ল্যাটের চাবি নিয়ে চলে এলাম। রাতে কাজ শেষ করে লোটা কম্বল গুটিয়ে চলে এলাম গণপত রায়ের ফ্ল্যাটে, মানে আমার ফ্ল্যাটে। রুমটা বেশ বড়, সাথে অ্যাটাচ বাথরুম আর কিচেন, উইথ ফার্নিচার, লাইট বিল দিয়ে এমন একটা রুম, তার আবার মান্থলি 5,000 টাকা ভাড়ায়। জাস্ট ভাবা যায় না। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ডিনার সেরে শুয়ে পড়লাম। শীতের সময়, তারপরে আবার স্নান করেছি, কিন্তু রুমটা বেশ গরম। ব্ল্যাঙ্কেট ছাড়াই শুলাম। চোখে একটু ঘুমের ছোঁয়া লেগেছে এমন সময় কার একটা পায়ের আওয়াজ কানে এলো। একটি মেয়ে, সেটা বুঝতে বাকি রইল না। নুপুরের ছমছম আওয়াজ আরো দৃঢ় হয়ে কানে আসছে। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। ধীরে ধীরে আওয়াজটা মিলিয়ে গেল। ব্যাপার কি? বেড সুইচ টিপে ঘরের আলো জ্বাললাম, কিন্তু কেউ নেই তো। আর তাছাড়া এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি এবং আমি একাই আছি। তাহলে ভুতুড়ে কাণ্ড নাকি? তারপর কেন জানি না মন থেকে সব অদ্ভুত ভাবনা ঝেড়ে ফেলে আবার শুয়ে পড়লাম। মিনিট খানেক পর হঠাৎ কানে এলো শাওয়ার থেকে জল পড়ার শব্দ। গাটা শিউরে উঠল। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম বাথরুমের দিকে। দেখলাম বাথরুমে কেউ নেই এবং শাওয়ার থেকে অনবরত জল পড়ছে। গাটা ছমছম করে উঠল।
মনের মধ্যে সব অদ্ভুতুরে ভাবনা বাসা বাঁধতে থাকলো। এমন সময় রুমের আলোটা জ্বলে উঠল। দৌড়ে রুমে এলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, ওটা কে? একটা মেয়ে না? খোলা ভেজা একরাশ কালো চুল একটা হলদে টাওয়াল দিয়ে মুছছে। আমি সব হয়ে জিজ্ঞেস করলাম, কে? সে আমার দিকে ঘুরল। বেশি বয়স না মেয়েটার। বলল, হাই, আমি মিতু, আপনার রুমমেট। আমার রুমমেট? মানেটা কি? হ্যাঁ মিস্টার, আপনার নামটা কি? সাক্ষ্য রায়। যাই হোক, আমি এই ফ্ল্যাটে অনেক দিন ধরেই আছি। কিন্তু গণপতরাও যে বলল ফ্ল্যাটটা ফাঁকা, তাই তো ভাড়া নিলাম। না না, এরকম ভাবে হয় না, আপনি জানতো, এটা আপাতত আমার ফ্ল্যাট। আচ্ছা লোক তো মশাই, এত রাতে একটা মেয়েকে বাইরে বের করে দেবেন? তো কি আমি যাব নাকি? আর তাছাড়া আপনার কথা তো আমায় বলেনি আগে থেকে। কি করে বলবে? আমি তো মারা গেছি আজ 5 বছর। মানে ভূত? আরে না 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 না, মানে কি? এই তো বললেন আপনি মারা গেছেন। হ্যাঁ ভূত, তবে আমি ভালো ভূত। আপনার ঘাড় মটকাবো না, চিন্তা নেই। তবে আমায় একটু ভালো মন্দ খাওয়াতে হবে। মানে? হ্যাঁ, আমি খুব ভোজন রসিক। এই তো আপনার ব্যাগে দেখলাম একটা ডার্ক ফ্যান্টাসির প্যাকেট রয়েছে। খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। আচ্ছা জ্বালা তো, এখন কি একটা ভূতের সাথে থাকতে হবে? এই দেখুন, বারবার ভূত ভূত বলবেন না তো। আমার একটা নাম আছে, মিতুল, নাম ধরে রাখুন। ও আচ্ছা, তা মিতুল ম্যাডাম, আমার তো সকালে কাজে যেতে হবে, একটু ঘুমোতে পারি? অবশ্যই, এটাকে নিজের বাড়ি মনে করুন। শুয়ে তো পড়লাম, কিন্তু ভয়ে সারা রাত ঘুম হলো না। ভূতের আবার ভালো খারাপ বলা যায়, কখন ঘাড় মটকে দেয়। এখনো বিয়ে করিনি, বুড়ো মরার ইচ্ছে নেই। একরকম কাটলো সেই রাত। পরদিন সকালে কাজে যাওয়ার জন্য বেরোবো, এমন সময় সেই ভূত মানে মিতুল বলল, কাজে যাচ্ছেন? না, নাচতে যাচ্ছি। দেখছেন বেরোচ্ছি, কাজের সময় হয়ে গেছে, তারপরেও কাজে যাচ্ছেন? এরকম ভাবে বলার কি আছে? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনুন, আসার সময় না একটু কিছু খাবার নিয়ে আসবেন। বলেই কোথাও উধাও হয়ে গেল। যা সালা, এমন ভাব করছে যেন আমার বিয়ে করাবো। যাই হোক, তো গেলাম কাজে। মালিক ফ্ল্যাটের কথা শুনতেই বলল, খুব সাবধান, শুনেছি ফ্ল্যাটটা ভালো না। হ্যাঁ জানি, ভূতুরে ফ্ল্যাট, তাই তো? দেখেছো নাকি? কি ভূত? ভূত তো না, অদ্ভুত। কাজবাজ সেরে বাড়ি ফেরার সময় হঠাৎ মনে পড়ল মিতুলের কথা। আচ্ছা শুনুন, আসার সময় না একটু কিছু খাবার নিয়ে আসবেন। একবার ভাবলাম নেব না, কেন ফালতু একটা ভূতের জন্য টাকা খরচ করব। তারপর আবার ওর নরম নমনীয় ভাবটা মনে পড়ল। মেয়েটা আর যাই হোক সরল, কথার মধ্যে একটা আপনীয় ভাব আছে। ফেরার সময় একটা দোকান থেকে চিকেন রোল আর পেস্ট্রি নিয়ে নিলাম। ফ্ল্যাটে এসে রুমের দরজা খুলতেই চমকে চেঁচিয়ে উঠলাম। রুমের সিলিংয়ে পা রেখে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে মিতুল। এই নামুন, নামুন বলছি। মিতুল নিচে নেমে এলো। আমি বললাম, এটা হচ্ছেটা কি? হ্যাঁ না মানে, আমাদের ভূত সমাজে এইসব করতে হয় তো, তাই একটু প্র্যাকটিস করছিলাম আর কি। প্র্যাকটিস করছিলাম? এক্ষুনি সালা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। বকছেন কেন? খাবার এনেছেন? আমি চিকেন রোল আর পেস্ট্রিটা হাতে দিয়ে বললাম, গিলুন। ও চট করে হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে কতকত করে খেয়ে একটা সশব্দ ঢেকুর তুলে বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এ মা, আপনার জন্য তো কিছুই রাখলাম না, সরি। ইটস ওকে, আমি খেয়ে এসেছি। আচ্ছা শুনুন, আপনি না খুব ভালো। হ্যাঁ জানি। আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আবার গার্লফ্রেন্ড? কোনো মেয়ে যদি শোনে আমি ভূতের সাথে রুম শেয়ার করি, সে আমায় জাস্ট পাগল ছাড়া আর কিছু ভাববে না। আর একটা পাগলের সাথে নিশ্চয়ই কেউ প্রেম করবে না, তাই না? তাকে আমার কথা বলবেন না। আহা, কি ভালো, তাই না? তারপরে আপনারাই আবার লয়ালিটি নিয়ে প্রশ্ন তোলেন। আমার লাইফটার পুরো মা মাসির একাদশী করে দিয়ে এখন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আমার জন্য আপনার খুব প্রবলেম হচ্ছে, তাই না? না, ইটস ওকে। আচ্ছা শুনুন, কাল আমার ছুটি, একটু বেলা করে উঠবো। ঠিক আছে, আমি ডিস্টার্ব করব না, তাই তো? হ্যাঁ সেটাই বলছি। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল,
দেখলাম মিতুল সামনে দাঁড়িয়ে আছে। বলল, উঠে পড়েছেন? গুড মর্নিং, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা করে নিয়ে আসি। বলেই কিচেনের দিকে চলে গেল। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম মিতুল সোফায় বসে আছে আর সামনে টেবিলে চা। বাবা, এত খেয়াল! কোনো ধান্দা আছে নাকি? কেন, রুমমেটের জন্য এইটুকু করতে পারি না? হ্যাঁ, তা অবশ্য পারেন। বেশি বকবেন না তো, নিন চা খান। আমি চায়ে একটা চুমুক দিয়ে চমকে উঠলাম। অসাধারণ! বাহ, বেশ ভালো চা করেন তো আপনি। জানি, আমি খুব ট্যালেন্টেড। তাই নাকি? তার কি কি ট্যালেন্ট আছে আপনার শুনি। বলবো বলবো, তার আগে আপনি থেকে তুমিতে আসি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিতুল, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? কি হয়েছিল 5 বছর আগে? মানে তুমি মারা গেলে কি করে? সুইসাইড করেছিলাম। সুইসাইড? ছোট থেকেই আমার ইচ্ছে ছিল খুব বড় অ্যাক্ট্রেস হব। মাধুরী দীক্ষিতকে খুব ভালো লাগতো, তাকে দেখে অ্যাক্টিং প্র্যাকটিস করতাম। বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছেটাও প্রখর হতে থাকে। সেই সময় একটা শর্ট ভিডিও অ্যাপস খুব ফেমাস ছিল, টিকটক। সেখানেই ছোট ছোট অ্যাক্টিং এর ভিডিও বানিয়ে পোস্ট করতাম। অনেকে ভালোবাসতো আমার ভিডিও, অনেক হার্ট পেতাম। সালটা ছিল 2018। আজ থেকে ঠিক 5 বছর আগে আদিত্য নামে একটা বাঙালি ছেলে আমায় ফলো করে, আমিও ফলো ব্যাক করি। টিকটকে ইনবক্সে চ্যাটিং শুরু হয়। আদিত্য আমায় বলে যে সে আমায় অ্যাক্ট্রেস হতে হেল্প করবে। ধীরে ধীরে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। ইনবক্স থেকে কখন যে কথাবার্তা ভয়েস কলে চলে আসে বুঝতেও পারিনি। একদিন আদিত্য আমায় ফোন করে বলে, অডিশন আছে 7 দিন পর, মুম্বাই চলে এসো, খুব বড় সুযোগ, হাতছাড়া করলে চলবে না। কিন্তু এখন কি করে? তুমি অ্যাক্ট্রেস হতে চাও কিনা? তখন আমার মাথায় অ্যাক্ট্রেস হওয়ার নেশা। বাড়িতে জানালে যেতে দেবে না, তাই পালানোর সিদ্ধান্ত নিই। তুমি চলে এসো, আমি তোমার স্টেশন থেকে পিক আপ করে নেব। আর হ্যাঁ, আমি কাস্টিং ডিরেক্টরের সাথে কথা বলেছিলাম। ডিরেক্টর বলল কিছু টাকা লাগবে। কত টাকা? তা প্রায় 2 লাখ। ফোনটা কেটে গেল। মাথায় তখন ঘুরছে 2-এর পাশে 5টা শূন্য। 2 লাখ টাকা। এখন এতগুলো টাকা কোথায় পাবো? কিন্তু যে করেই হোক জোগাড় আমায় করতেই হবে। বাড়িতে মায়ের কিছু গয়না আর 80,000 টাকা ক্যাশ নিয়ে উঠে পড়লাম মুম্বাই যাওয়ার ট্রেনে। 2 দিন পর মুম্বাই পৌঁছালাম। আদিত্য আমায় এনে রাখলো এই ফ্ল্যাটে। আমার কাছে যা টাকা আর গয়না ছিল সেগুলি নিয়ে চলে গেল। তারপর? আর ফিরল না। যা, তা তুমি কি করলে তারপর? বাড়ি থেকে চুরি করে পালিয়ে এসেছি এক জোরচোরের ভরসায়। তখন আর বাড়ি যাওয়ার উপায় নেই। ইমন চক্রবর্তীর একটা গানের 2টো লাইন মনে পড়ল। কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়। সত্যিই বড্ড অসহায় লাগছিল নিজেকে। ঝুলে পড়লাম। বাহ, আরো তো রাস্তা ছিল। পুলিশ কমপ্লেন করতে পারতে। সেই সাহস ছিল না। অথচ সুইসাইড করার সাহসটা ছিল। তা সেই আদিত্য এখন কোথায় থাকে? কেন? এমনি। সে দিব্যি বিয়ে করে সংসার করছে, আন্ধেরি ইস্টে থাকে। ঠিক আছে, এখন উঠি, একটু কাজ আছে। কোথায় যাবে? একজনের কাছে কিছু টাকা পাই, আদায় করতে যাব। সহকর্মী কিছু বন্ধু নিয়ে হাজির হলাম আদিত্যর বর্তমান আস্তানায়। কলিং বেল বাজাতেই একজন মহিলা দরজা খুললেন। কাকে চাই? আদিত্য বাড়ি আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনারা কে? পুরোহিত, পুজো করব, ষষ্ঠী পুজো। ডাকুন, আদিত্যকে ডাকুন। কিছুক্ষণ পর একজন লোক বেরিয়ে এলো। তুই আদিত্য? হ্যাঁ, কিন্তু আপনারা? এদিকে আয়। এ কি, গায়ে হাত তুলছেন কেন? টাকাটা ফেরত দে। কিসের টাকা? 2 লাখ টাকা, যেটা 5 বছর আগে মিতুলের কাছ থেকে ঝেড়েছিলি। দে, ফেরত দে। হ্যাঁ, দেবো। ফাইনালি অনেক ঝামেলার পর সন্ধ্যার একটু আগে আদিত্য পুরো টাকাটা ব্যাংক ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে। রাতে মিতুলকে সব বললাম আর ঠিক করলাম টাকাটা যাদের তাদেরকেই পাঠিয়ে দেব। মিতুল বলল, থ্যাংক ইউ। কেন? আমার জন্য এতটা করলে তাই।
আরে না না, ওসবের দরকার নেই। আসলে কেউ কোনোদিন এত তাড়াতাড়ি এতটা আপন করে নেয়নি, তুমি নিয়েছো। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ মিতুল। মানে এটা সম্ভব নয় সাক্ষ্য। কেন সম্ভব নয়? থাকবে না আমার শেষ দিনটা পর্যন্ত আমার পাশে? থাকবো, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমারও ইচ্ছে ছিল যে একটা পেতনির সাথে প্রেম করব। কি তুমি আমায় পেতনি বললে? দাঁড়াও, তোমার হচ্ছে। হ্যাঁ কিরে, তোর কি সকাল হয়নি এখনো? আর কতক্ষণ? এই তো বেরিয়ে গেছি, রাস্তায় আছি, এক্ষুনি আসছি। সুমনদা, ও সুমনদা। কি সমস্যা? শুধু সমস্যা না, সমস্যার রিপ্রোডাকশন হয়ে গেছে, দেখে যাও। কি হয়েছে রে? ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? সব ভিউয়ার্সরা ভালো ভূতের গল্প পার্ট 2 চাইছে। হ্যাঁ, তাতে সমস্যাটা কি আছে? অতনু ঢুকলে ওকে বল পার্ট 2টা লিখে ফেলতে। তোমার কি মনে হয় বলিনি? দেখো। হ্যালো। সকাল সকাল ফোন করে না জ্বালালে কি তোদের পেটের ভাত হজম হয় না? একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সকাল 12টা বাজে। একটু বেডটি দিয়ে আসবো? ভাট বকিস না, বল ফোন করলি কেন? অফিসে আসবি কখন? এই তো বেরিয়ে গেছি, রাস্তায় আছি, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো। সুমনদা, আমি শুভজিৎ ভাই, সুমনদা না। আর আমি এইমাত্র ফোন করে তোর ঘুম ভাঙালাম। আমাকে অন্তত মিথ্যেটা বলিস না। তা সুমনদার মতো কোয়েশ্চেন করলে কি আনসার দেবো ভাই? ভাই, ভালো ভূতের গল্প নিয়ে অনেক কমেন্ট আসছে, এবার পার্ট 2টা লিখে ফেল। যা সালা, কেটে দিল। The person you are calling is currently busy. এই মেরেছে, ব্লক করলো কেন? বুঝলে এবার কেসটা? কুছ তো গড়বড় হে সুমনদা। মুঝে লাগতে হয়। যাই হোক, আসলে কথা বলছি। কিন্তু ভালো ভূত হবে, ভালো ভূতের গল্প পার্ট 2 হবে, অন পাবলিক ডিমান্ড। হ্যালো। হ্যাঁ বল। কি শুরু করেছিস বলতো? কটা বাজে? 11টা। আমি কি আড্ডা মারছি নাকি? এখনো অফিসে ঢুকিসনি কেন? আগে তুই বল, তুই এখন ঢুকলি কেন? আর বলিস না। থাক, আর মনে মনে সাজাতে হবে না। আরে না না, তেমন কোনো ব্যাপার না। বলছি একটু আমার রুমে আয় তো, এক ইম্পর্টেন্ট দরকার আছে। তাড়াতাড়ি আয়। এই শুভজিৎ, কি কেস রে? ডাকলো কেন হঠাৎ? জানিস কিছু? দেখ, প্রমোশন হয়েছে মনে হয়। বলিস কি রে? দাঁড়া শুনে আসি। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? পার্টি চাই কিন্তু। চুপ তো, শহর বসানে হি লুটেরে হাজির, মরণ। স্যার, আসতে পারি? ইয়েস, কাম ইন। ও তুই? বসতে পারি স্যার? ফাজলামো করিস নে, বস। বল, কি কেস? বলছি ভালো ভূতের গল্প এই মেরেছে। আরে কোথায় যাচ্ছিস? ভালো ভূতের গল্পের আর কোনো পার্ট লিখতে পারবো না। কেন পারবো না? মানে পারবো না, অত কেনর উত্তর নেই। আরে বাবা, তার একটা কারণ তো আছে নাকি? শুনতে চাস? কি ব্যাপার বলতো? শুভজিৎ তো বললো তোকে নাকি অনেকবার ভালো ভূতের গল্প পার্ট 2 লিখতে বলেছে, তুই বলেছিস তুই লিখবি না। কি এমন কারণ আছে বলতো? কারণ ওটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। হোয়াট? হ্যাঁ, সাক্ষ্য কোনো গল্পের ক্যারেক্টার নয়। সাক্ষ্যর আসল নাম সোহম। সোহম? মানে তোর ভাই?
হ্যাঁ, আমার ভাই। কিন্তু সোহম তো মারা গেছে আজ থেকে 6 মাস আগে। হ্যাঁ, আর তার কারণ সেই ভালো ভূত। তাই আমি এটা নিয়ে আর কোনো গল্প লিখতে চাই না। মানে আমি কিছু বুঝতে পারছি না। ভালো ভূতের কারণে সোহম মারা গেছে কি করে সম্ভব? তাহলে শোন, আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ মিতুল। মানে এটা সম্ভব নয় সোহম। কেন সম্ভব নয়? থাকবে না আমার শেষ দিনটা পর্যন্ত আমার পাশে? থাকবো, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমারও ইচ্ছে ছিল একটা পেতনির সঙ্গে প্রেম করব। কি তুমি আমায় পেতনি বললে? দাঁড়াও, তোমার হচ্ছে, তোমার এত বড় সাহস! সরি কিচ্ছু শুনতে চাই না আমি। আজকে পেতনি বললে, কালকে শাকচুন্নি বলবে। আর বলবো না, সত্যি বলছি। সত্যি বলছো তো? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি এমন একটা ডিসিশন নিলে, এটার ভবিষ্যৎ কি? ওসব ভবিষ্যতের কথা বাদ দাও। কাল আবার ডিউটি জয়েন করতে হবে। রাত কত হলো তা খেয়াল আছে? যাও ঘুমিয়ে পড়ো। কিন্তু আবার কি? আমার না কেমন খিদে খিদে পাচ্ছে। এতক্ষণ ধরে আমার মাথা খাওয়ার পর এখনো খিদে আছে? কি কিছু বললে? না না, আমার ব্যাগে একটা কিটক্যাট আছে, আপাতত ওটার সৎকার করো। হ্যালো বাবা। বল হতচ্ছাড়া, কি হয়েছে? বলছি একটা কথা ছিল। আবার কি কাণ্ড ঘটিয়েছিস? আরে ধুর, তুমি মাকে দাও তো, তোমার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। এই সর্বাণী, দেখো তোমার ছেলে কি বলছে। কেন? ও কি শুধু আমার ছেলে, তোমার ছেলে না? তা নিয়েও আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ বাবা বল, কি হয়েছে? মা বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? আমতা আমতা করছিস কেন? মা, আমি একজনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এ তো খুব ভালো কথা রে। তা কে সে, কি নাম? ওর নাম মিতুল। বাহ, সুন্দর নাম। আর ও না, ওইটা। কোনটা? আরে ওইটা। আরে কোনটা? ভূত। হ্যালো হ্যালো, যাব বাবা, কি হলো? ওয়েলকাম স্যার। বাবা, বিরাট ব্যাপার। ধান্দাটা কি শুনি? সবসময় ধান্দা থাকতে হবে তার কোনো মানে আছে? না, তা থাকতে হবে না ঠিক, তবে তুমি তো, তাই। চুপ করো তো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আজকে আমি রান্না করেছি। সে কি সত্যি? এই যাও তো। বললে না তো রান্নাটা কেমন হয়েছে? দারুণ দারুণ। আমার মায়ের একটু চাপ কমলো। আচ্ছা শোনো, আজ প্রচুর চাপ গেছে, ঘুম পাচ্ছে খুব। গুড নাইট। কে? মিতুল? দেখো এখন ইয়ার্কি মারতে ভালো লাগছে না, কাল সকালে ডিউটি যেতে হবে, এখন ঘুমোতে দাও। উফ, কি শুরু করেছো মিতুল? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন বলো তো? তুমি এখানে? তাহলে এটা আবার কি? কে কাঁদছে ওভাবে? মিতুল? কে? আমি। ও বাবা, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও। আমি ভূত আর তুই কি মানুষ? সাতচুনি কোথাকারের, আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দিয়েছে, আর তার সাথে আমাকেও। মা, মা, তোমার এমন কি করে হলো মা? এই চুপ কর, মাঝরাতে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। আমরা এবার কি করব? চুপ, একদম চুপ। মরে যাই মরে যাই, নাটক হচ্ছে। কিন্তু মা, এটা কি করে হলো? আর কি করে হবে? আরে ওইটা। আরে কোনটা? ভূত। হ্যাঁ? সর্বাণী, কি হলো তোমার? ডাক্তার, অ্যাম্বুলেন্স। স্পটে যা হওয়ার হয়ে গেল। আমি এবার কি করব? বিয়ে কর, তারপর ছোট ছোট গামলা বালতি হবে, আমি তাদের সাথে খেলবো। কিন্তু আন্টি। এই মেয়ে শোনো, ওইসব আন্টি ফান্টি চলবে না, আজ থেকে মা বলবে। কি বলবে? মা। ঠিক আছে, আমি চললাম, এখন আমার অনেক কাজ, সামনে তোর বিয়ে। এই সোহম, গামলা বালতি মানে কি গো?
হ্যাঁ, গামলা বালতি আবার কোথায় পেলে? তোমার মাই তো বললেন গামলা বালতির সাথে খেলবেন। ও আচ্ছা আচ্ছা, ওসব তোমায় ভাবতে হবে না। সে নাই বা ভাবলাম, কিন্তু ওটার মানেটা কি সেটা তো বলো। মা নাতি নাতনির কথা বলছে। মানে কি সব বলছো? এটা কি কখনো সম্ভব? অসম্ভব বলে এই দুনিয়ায় কিছু আছে নাকি? আর মায়ের ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু কি করে? দেখছি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভমের গলা মনে হলো, আমাকে যেন ডাকছে। ওর কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই, আমায় এক্ষুনি যেতে হবে। মিতুল, তুমি এটা করতে পারলে? শেষমেশ আমার ছেলেটাকে মেরে ফেললে। সোহম, অতনু, অতনু, হ্যাঁ, কে? আমি তোর কাকিমা রে। কাকিমা? তুমি তুমি কি করে? ভয় পাস না বাবা, তোর কোনো ভয় নেই। তোকে একটা খবর দিতে এলাম। কি খবর কাকিমা? তোর ভাই সোহম আর নেই রে বাবা। কি সব বলছো তুমি? কি বলছো এসব কাকিমা? হ্যাঁ বাবা, তোর ভাইকে খুন করেছে ওই মিতুল। কি সব বলছো? সোহম তো মিতুলকে ভালোবাসতো। তুই জানিস বাবা? হ্যাঁ কাকিমা, ভাই আমায় ফোন করে সব বলেছে। মিতুলও তো ভাইকে ভালোবাসতো। তাই হয়তো ওই শাকচুন্নি তোর ভাইকে কেড়ে নিল রে। তারপর আর কি? আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস সুমনদা যে সোহমকে আমি কতটা ভালোবাসি। আর নিজের ভাইয়ের এমন পরিণতি নিয়ে গল্প লেখা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের দর্শকরা সাক্ষ্য আর মিতুলকে চেনে, সোহমকে চেনে না। তারা সোহমের আসল গল্পটা জানলে হয়তো সহ্য করতে পারবে না। ঠিক আছে, তবে তাই হোক। আসতে পারি? আসুন। হ্যাঁ, কে আপনি? এতক্ষণ আপনারা যাকে নিয়ে কথা বলছিলেন আমি সেই, আমি মিতুল। মানে? হ্যাঁ দাদা, আর অতনুদা আপনাকে যা যা বলল তার সবটাই সত্যি, তবে একটু মিস্টেক আছে। দেখো মিতুল, আই রেসপেক্ট ইউ, বাট ইউ হ্যাভ কিল্ড মাই ব্রাদার। এটার থেকে বড় সত্যি আর কি কিছু আছে? আছে, হিন্দিতে একটা কথা আছে জানেন তো, যো দিখতা হে ওহি বিকতা হে। আপনি শুধু ততটাই জানেন যতটা মা মানে আপনার কাকিমা সেদিন দেখেছিল, কিন্তু একটু খোঁজ নিলেই সমস্ত সত্যিটা তিনি জানতে পারতেন। অবশ্য তার দোষ দেওয়াটাও যায় না। ছেলের মৃতদেহ দেখার পর কার মাথা ঠিক থাকে? মানে কি হয়েছিল সেদিন? सर। अबे खबड़ी, तुझे बोला था ना ऑफिस टाइम में मत आना। जल्दी अंदर आ। कोई देखा तो नहीं ना? नहीं, किसी ने नहीं देखा, लेकिन अगर कोई देखे भी तो प्रॉब्लम क्या है? तुझे तो पता है लोग मुझे मसीहा समझते हैं। सबको लगता है कि गणपत राव के जैसा अच्छा आदमी इस दुनिया में और कोई नहीं है। वो बात छोड़, बता क्यों आया है? आपके उस फ्लैट में जो लड़का आया है, क्या नाम है उस लड़के का? हाँ, सोहम। उसका एक सुपारी मिला है, पार्टी 10 लाख देगा। क्या बोल रहा है? किसने दिया उसका सुपारी? आदित्य नाम का एक लड़का। वो सोहम उसके घर पे जाके बहुत मारा, फिर धमकी दी कि 10 लाख रुपए अगर नहीं देगा तो फिर से मारेगा। इतना तक बात ठीक था, लेकिन आदित्य के बीबी के सामने उसको बेइज्जत किया। आदित्य ने बोला है कि और भी 10 लाख देने को वो तैयार है, बस काम हो जाना चाहिए। ठीक है, हो जाएगा। सर, मेरा हिस्सा? तेरे साथ जो कॉन्टेक्ट हुआ है 20%? सर, आज रात को ही उसको खत्म करना पड़ेगा। हाँ ठीक है, मैं तुझे कॉल करता हूँ। चल अभी निकल, और सुन, छुप छुप के जाना। कोई अगर तुझे देख लेगा तो प्रॉब्लम हो जाएगा। বললে না তো? কি বলবো? ওই ব্যাপারটা নিয়ে কি ভাবলে? হ্যাঁ, এখন আবার কে আসলো? দাঁড়াও বলছি।
अरे गणपत जी, आप आइए आइए, अंदर आइए। स्वागत नहीं करोगे हमारा? कौन? सर, आप सलमान भाई को लेके आए हैं? सलमान नहीं, वो सलमान भाई है, सबका भाई और भाभी का जान। अब तेरी जान जाएगी। अरे हम जरा सलमान को सलमान बोल दिया, अब तो जान लेने पे उतर है। अरे मेरे 10 लाख के मुर्गे, अगर तू नहीं मरेगा तो हमें 10 लाख कहां से मिलेगा? सोहम! आपको कहीं देखा लगता है। भूत! भागो! সোহম! মিতুল, তুমি এটা করতে পারলে? শেষমেশ আমার ছেলেটাকে মেরে ফেললে। সোহম! তারপর তিনি আমার একটা কথাও না শুনে ভুল বুঝে চলে যান সেখান থেকে, আর তারপর নিজের দেখা সব ঘটনা আপনাকে বলে। সেটা শুনে আপনিও আমায় ভুল বুঝলেন দাদা। দাদা, ভালোবাসা কি সেটা সোহম আমায় শিখিয়েছে। ও আমার কাছে সব। আর আমি বেঁচে থাকতে একবার আমার সবটা শেষ করেছি, মৃত্যুর পরে আর না। যারা সোহমকে মেরেছে তারা আজ আর কেউ বেঁচে নেই। আমি নিজের হাতে সবাইকে শাস্তি দিয়েছি। শুধু খারাপ হয়েছে এটাই, আমি সোহমকে বাঁচাতে পারলাম না। দাদা, আমায় ক্ষমা করে দেবেন। না বোন, ক্ষমা আমার চাওয়ার কথা। আজ সোহমের কথা খুব মনে পড়ছে। সোহমেরও তোমার কথা খুব মনে পড়ে দাদা। দেখবে ওকে? তুমি সত্যি বলছো? আমি দেখতে পারবো আমার ভাইকে? কেন পারবে না? সোহম, এসো। দাদা, সোহম ভাই আমার, হায়। তাহলে অতনু, পার্ট 2 কি হচ্ছে? না, পার্ট 2 হচ্ছে না। মানে সব তো ঠিক হয়ে গেল। পার্ট 2 হবে না, এবার হবে ভালো ভূতের গল্প, দ্য এপিক ফিনিশ। আবার ভালো ভূত। আচ্ছা সোহম, শুনলাম আমাদের গল্পটা নাকি পিঞ্জিরা অ্যানিমেশনের দর্শকদের খুব পছন্দ হয়েছে। দাদা তো তাই বলছিল। তা পছন্দ তো করবেই। আমার মতো এত কিউট সুন্দর একটা ভালো ভূত বলে কথা। ওরে আমার সোনা পেতনিটা! কি বললে? আমি পেতনি? তুমি কি হ্যাঁ ভূত হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে নাকি? সবাই দেখছে তো। ও সরি, আমার না খুব খিদে পেয়েছে। আমরা যাই তাহলে, খেয়ে আসি। ততক্ষণ আপনারা কমেন্ট করে বলুন তো আমাদের জুটি আপনাদের কেমন লাগলো।